নির্বাচনকে বিলম্বিত করতেই পিআরের নামে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না। কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। চূড়ান্ত খসড়া দেখে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাবেন নেতারা। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইন মেনেই হবে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সরাসরি সম্প্রচার। ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে চলছে আন্দোলন। সকালে ডিআরইউ এর এক স্মরণ সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চাপিয়ে দেয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই সামনে কঠিন পরীক্ষা। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরীক্ষিত দক্ষ নেতৃত্বকেই জনগণ বেছে নেবে বলে মনে করেন মির্জা ফখরুল। এ সময় গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সত্য মিথ্যা যাচাইয়ের আহ্বান জানান মির্জা ফখরুল। স্মরণ সভায় তিনি বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই ৩১ দফায় উল্লেখিত। এখনো যেসব বিষয়ে ঐকমত্য আসেনি সেসব নির্বাচনী ইশতেহারে যুক্ত করে জনগণের কাছে যেতে সব দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই। পেয়ার পদ্ধতি, এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন? কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তার আগে দেখতে চান সনদের চূড়ান্ত খসড়া। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এনসিপি থেকে যাবেন নাহিদ ও আখতার। নেতারা বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। আরফিন শাকিলের প্রতিবেদন। প্রায় 7 মাস ধরে 3 দফায় রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে ঐক্যমত্য কমিশন। আলোচনায় পক্ষে বিপক্ষে যুক্তি, ওয়াকআউটের মতো ঘটনায় সংসদের আবহ তৈরি হয় কমিশনের বৈঠকে। অবশেষে কিছু বিষয়ে আপত্তি তথা নোট অব ডিসেন্ট দিয়ে 84টি প্রস্তাবে ঐক্যমতে পৌঁছায় দলগুলো। কিন্তু জটিলতা দেখা দেয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। 8 অক্টোবর শেষ বৈঠকে প্রায় সব দলই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোটে সম্মত হয়। তাই 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈঠকে অংশ নেওয়া সব দলকেই অনুষ্ঠানে 2 সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে সরকার। সেই আমন্ত্রণ নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? গণতন্ত্রের মঞ্চের নেতারা সনদে স্বাক্ষরে আগ্রহী জানালেও এনসিপি নেতারা বললেন, খসড়া দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা। সেখানে গণতন্ত্র মঞ্চের প্রতিটা দল সেখানে যাবেন এবং সেখানে স্বাক্ষর করবেন। এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
বাংলাদেশের 53-54 বছরে এ ধরনের কোনো অনুশীলন হয়নি এবং একসাথে ভিন্ন মত নিয়ে চলার ক্ষেত্রে এটা নতুন একটা মাইল ফলক হিসাবে আমার ধারণা এই যে আমাদের যে উদ্যোগটা মানে এটা কিন্তু বিবেচিত হবে। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। জুলাই সনদের আইনি ভিত্তিসহ কয়েক দফা দাবিতে জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনের শরিক মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস জানালেন, জুলাই সনদে তারা স্বাক্ষর করলেও যুগপৎ আন্দোলন বন্ধ হচ্ছে না। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, স্বাক্ষর করে আমরা জুলাই সনদের আইনে ভিত্তি নির্বাচনের আগে আদায় করার জন্য আমরা এখনো পর্যন্ত নমনীয় কোনো মনোভাব আমরা পোষণ করি না। আমরা আন্দোলনের মাধ্যমে যদি প্রয়োজন হয় সে দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। শুরু থেকে ঐক্যমত হওয়া প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে জারি করার পরামর্শ দেয় বিএনপি। এছাড়া সংবিধান সংক্রান্ত সুপারিশ সংসদের হাতে রাখারও প্রস্তাব দলটির। তবুও নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবে সম্মতি জানিয়ে সনদ স্বাক্ষরে যাচ্ছেন বিএনপির 2 সদস্য। আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের দল থেকে আমাদের যে 2 জন যাবেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা 2 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। ঐক্যমত কমিশন সূত্র জানায় 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলের কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে। সনদের অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনীর 80,000 সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া জানুয়ারির মধ্যে 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এ সময় উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইন মেনেই হবে। এ সময় তিনি বলেন, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল। বর্তমানে পাহাড় অনেক শান্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজ যুক্তি তুলে ধরবেন। শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে। প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রসিকিউশনের ফেসবুক পেজে। এদিকে চট্টগ্রামে শহীদ ওয়াসিম সহ 11 আন্দোলনকারী হত্যা মামলায় সাবেক সাংসদ ABM ফজলে করিম চৌধুরী সহ 4 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে এই মুহূর্তে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি। ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা, গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, বনে, জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া, নদীতে হত্যা করে তাদের পেট চিরে তার সাথে সিমেন্ট বেঁধে দিয়ে ডুবিয়ে দেয়া, অঙ্গহানি করা, বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা। এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে। সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে
বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা, তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি। এবং এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি। তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম, কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল, সেই বিষয়টা উঠে আসা জরুরি। কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে, কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক স্বৈর শাসকে পরিণত করা হয়েছিল, সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি। এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং, এভিডেন্সগুলো কতটা অকাট্য, সেটা তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কারো প্রতি কোনো রকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি না। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি। কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু এই রাষ্ট্রে, এই জনপদে, এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা, যে গণহত্যা চালানো হয়েছে, তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে, আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে, এই দেশকে একটা প্রসপারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক, সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে, কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে, সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার, সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করব। সেই সঙ্গে আরেকটা কথা আপনি বলেছেন ট্রাইব্যুনালে, সেটা হচ্ছে যে দীর্ঘ সময়ের দুঃশাসন দানবীয় শাসনে পরিণত করেছিল এবং যে কারণে জুলাই অভ্যুত্থান অনিবার্য হয়েছিল এই জায়গাটি। যে এটা আমরা বলেছি যে 15 বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল, প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। আমরা বলেছি যে সেনাবাহিনী, যার সাথে একটা নাম সবসময় যুক্ত করা হয়, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায়, স্লোগান দেয়, তাদেরকে জড়িয়ে ধরে। তার মানে সেনাবাহিনীর, সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে 2024-এ আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায়, তাদেরকে হত্যা করে। শুধু সাধারণভাবে আক্রমণ, পুলিশ দিয়ে আক্রমণ তা নয়, এখানে সকল বাহিনীকে ইনভলভ করা, হেলিকপ্টারের মতো। চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ায় সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে খুলশী থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করে হামলা ভাঙচুরের মামলা করে। এর আগে শনিবার রাতে নগরের জিএসসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট 2.0 ফান অ্যান্ড রক ফেস্টে হামলা ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাকবিতণ্ডা চলছিল। হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়। এ সময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে শরীফ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং 15 জন আহত হয়। তারা নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। আগামীকাল রাত 12টা পর্যন্ত চালানো যাবে প্রচার জনসংযোগ। তাই আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণাকে প্রাধান্য দিয়ে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বেশিরভাগ প্যানেল। তবে ভোটাররা বলছেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ভোট দেবেন তারা। চাকসু নির্বাচনে এখন পর্যন্ত 14টি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা। নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 907 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার ভোটার সংখ্যা 27,521 জন। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন, সেটিও একটু জানাবেন। লোপা, যেহেতু 35 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে শুধু ভোটারদের আনন্দ অনুভূতি নয়, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে প্রার্থীদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা কাজ করছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি সমাজবিজ্ঞান অনুষদে। দেখছেন এখানে প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা এবং তারা সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত তাদের যে প্রচার কার্যক্রম সেটি চালাচ্ছেন। শুধু যে হলগুলোতে, আবাসিক হলগুলোতে নয়, আমরা দেখছি যে বিভিন্ন বিভাগ, অনুষদ এবং রেলওয়ে স্টেশন, ঝুপড়ি, এইসব জায়গাতেও কিন্তু আসলে প্রার্থীরা তারা প্রচারণা চালাচ্ছেন। বড় বড় যারা প্যানেল দিয়েছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। অনেকেই আবার দলগতভাবে তাদের যে প্রচার কার্যক্রম সেটি চালাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দল সহ প্রায় 14টির মতো প্যানেল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং তারা কিন্তু তাদের মতো করে প্রতিশ্রুতি এবং তারা ইশতেহার দিয়েছেন এবং সেই ইশতেহার বাস্তবায়ন করবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা যেটি বলছেন, তারা বলছেন যে ইশতেহার কিংবা প্যানেল দেখে নয়, তারা ভোট দিবেন যোগ্যতা বিবেচনা, অর্থাৎ যে ইশতেহারগুলো দিচ্ছে সেগুলো কারা বাস্তবায়ন করতে পারবেন এবং বাস্তবায়ন যোগ্য কারা ইশতেহার দিচ্ছে, এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন। এবং সব মিলিয়ে দেখছেন যে যেহেতু আগামীকাল রাত 12টার মধ্যেই প্রার্থীদের প্রচার কার্যক্রম শেষ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু আমরা দেখছি যে তারা একটি সেকেন্ডও তারা সময় নষ্ট করতে রাজি নয়। তারা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন আনাচে কানাচে বিশ্ববিদ্যালয়ে, তারা যেখানেই ভোটার রয়েছেন সেখানেই ছুটে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। সব মিলিয়ে 15 অক্টোবর যে নির্বাচন সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে বিকেল 3:30টায় একটি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি বৈঠক দিয়েছে। সেই বৈঠক থেকে তারা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইতিমধ্যে আমরা জেনেছি 5 স্তরের নিরাপত্তা বলয় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠবে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত ব্যালট এবং ব্যালট বক্স সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেছে এবং সেটির নিরাপত্তাও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুমন, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন প্রার্থীরা। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা। দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 অক্টোবর। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর দেশে ফেরার কথা ডক্টর ইউনূসের। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO আয়োজিত একটি প্ল্যাটফর্ম। এখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন। এবারের ইভেন্টে 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে রোমে। তরুণরা হোক দূরদৃষ্টি সম্পন্ন, গড়ে তুলুক নিজের কাঙ্ক্ষিত বিশ্ব। তরুণদের প্রতি এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যেই সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি রয়েছে। বৈঠকে প্রতিনিধিরা জুলাই অভ্যুত্থান,
তরুণদের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ দিক নির্দেশনা দেন। এ সময় ডক্টর ইউনূস জুলাই অভ্যুত্থানকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দেন। পরে বৈঠক শেষে তরুণ নেতাদের বাংলাদেশকে ঘুরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে। আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ও এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি টিকাদান ক্যাম্পেইন 2025-এর বেশি প্রচারণা চালানোর অনুরোধ জানান। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবর নিকটস্থ স্কুল এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। নয় মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে, তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই 8,000 কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পর্কে। টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আমরা এই বিষয়ে জানবো। রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এই মুহূর্তে আপনি কোন টিকা কেন্দ্রে রয়েছেন সেখানকার একটু জানতে চাই, কি চলছে আনুষ্ঠানিকতা? টাইফয়েডের যে টিকাদান কর্মসূচিটি শুরু হয়েছে সেটি কিন্তু রংপুরেও শুরু হয়েছে। আমরা রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের যে অডিটোরিয়ামের যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটিতে এখন আছি। আপনি দেখবেন যে বিপুল পরিমাণ আজকে এখানে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। এখানে পৃথক 4টি বুথ করা হয়েছে, 2টি মেয়েদের জন্য এবং 2টি ছেলেদের জন্য, এবং এখানে পুরো জিনিসটি দেখভাল করছেন যে রোভার স্কাউটস, বিএনসিসি এবং রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইড যারা আছেন তারা এখানে তদারকি করছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেখানে দেয়া হচ্ছে। আমরা যখন বাচ্চাদের সাথে কথা বলছিলাম তারা আয়োজনে খুবই সন্তুষ্টি প্রকাশ করছিলেন। একজন বাচ্চা বলছিলেন যে যেহেতু তারা বিদেশে পড়াশোনা সে করতে চায় সে কারণে এই টাইফয়েডের অর্থাৎ সমস্ত টিকা সে নিতে চায় যাতে ভবিষ্যতে তার কোনো অসুবিধা না হয়। এবং আমাদের কাছে যে তথ্য আছে, রংপুরে প্রায় 8.5 লাখ শিশুকে এই ধরনের এই টিকার আওতায় আনা হবে এবং সেজন্য কার্যক্রমটি চলছে এবং আগামীকাল এখানে 3য় শ্রেণী থেকে শুরু হবে এই অডিটোরিয়ামে। এবং আমরা যেটা দেখেছি লোপা, যে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাচ্চাদের আছে। এর আগে আমরা সেনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে বাচ্চাদের ব্যাপক উৎসাহ আছে। শুধু স্কুল কেন্দ্র নয়, ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেছেন যে টার্গেট কিন্তু প্রত্যেকটি বাচ্চাকে এই টাইফয়েডের টিকার আওতাভুক্ত করবার জন্য যা যা করা প্রয়োজন সেটি তারা করবেন। রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল তিনিও একই কথা বলেছেন, অর্থাৎ এই টিকাদান কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে নিশ্চিত করবার জন্য যা যা দরকার সেটি সকল পক্ষ থেকে করা হয়েছে এবং সেই কর্মযজ্ঞটি চলছে। লোপা, মাঝহার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, বাস ধর্মঘটে তো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, সমাধানে স্থানীয় প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? এই সমস্যাটি শুরু হয় গতকাল শুক্রবার বিকেল থেকে। তা এই যে ইউনাইটেড পরিবহন, সেই ইউনাইটেড পরিবহনের সাথে তো গতকালকে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপার, তারা এই উভয় পক্ষের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছেন এবং তারা গতকালকে একটি আলোচনায় এসেছিলেন যে যে বাসটিতে ঘটনা ঘটেছে সেই বাসটির মালিক যিনি রয়েছেন আমিনুল হক শামীম, তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, যে তার যে বাসগুলো রয়েছে ইউনাইটেড পরিবহনে সেগুলো বন্ধ থাকবে, অর্থাৎ 16টি বাস এমনভাবে
হবে বাস এমনভাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে আজকে থেকে আবার যে আন্দোলন শুরু হয়েছে সেটি হচ্ছে যে শ্রমিকরা যারা রয়েছেন তারা মাঠে নেমেছেন, তারা বলছেন যে এইভাবে তারা এই শ্রমিকরা তারা কাজ হারাচ্ছেন এবং তারা তাদের ডিউটি করতে পারছেন না বা এই বাসগুলো বন্ধ হয়ে যাওয়াতে তাদের সমস্যা হচ্ছে এবং এইভাবে যদি একে একে বাস বন্ধ হয় তাহলে বড় ধরনের সমস্যা সংকট তৈরি হবে। সেই সংকট থেকে বাঁচতেই মূলত তারা এখন এই আন্দোলন করছেন বলে তারা জানিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এই মুহূর্তে আমি আছি। জেলা প্রশাসক আমাকে যেটি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা বারবার আজকেও চেষ্টা করছেন পরিবহন শ্রমিক এবং মালিকদের সাথে যে এই সংকট যাতে দ্রুত নিরসন করা যায়, কারণ ইতিমধ্যেই কিন্তু ময়মনসিংহে এক মানবগত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তো জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন যে দ্রুতই হয় এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানো তাদের দ্বারা সম্ভব হতে পারে। আলোচনা চলছে। লোপা। শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রংপুর ও গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। 2 জেলার 5 উপজেলায় ব্যাকটেরিয়া আক্রান্ত 31টি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে এবং এরপরে এই কাজে যুক্ত 87 ব্যক্তির শরীরে ধরা পড়ে রোগটি। তাতে উত্তরের মানুষ বেশ উদ্বিগ্ন। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স রোধে আক্রান্ত এলাকার 30 লাখ গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে। গাইবান্ধার গ্রাম কিসামত সদর 27 সেপ্টেম্বর একটি গরু জবাই করা হয়। পরে 11 জনের শরীরে দেখা দেয় অ্যানথ্রাক্সের উপসর্গ। সব মিলিয়ে এই জেলার এ পর্যন্ত 25 জনের শরীরে দেখা দিয়েছে এই রোগের উপসর্গ। মৃত্যু হয়েছে 1 জনের। রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগাছাতেও অ্যানথ্রাক্স রোগী পাওয়া গেছে। এই জেলায় এ পর্যন্ত 62 জনের শরীরে এই রোগের উপসর্গ পেয়েছে স্বাস্থ্য বিভাগ। বেশিরভাগ রোগীকে দেয়া হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সাসপেক্টেড হচ্ছে 87 জন রোগী, তার মধ্যে আপনার নমুনা সংগ্রহের মাধ্যমে আমরা 11 জন শনাক্ত করতে পেরেছি এবং যে সমস্ত সন্দেহভাজন রোগী রয়েছেন তারা সবাই ভালো আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, তারা ফলো আপে আছেন এবং তারা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে 2 মাসে অ্যানথ্রাক্স আক্রান্ত পশু পাওয়া গেছে 57টি, মৃত্যু হয়েছে 26টির আর জবাই করা হয়েছে 31টি। এই পুরো বিষয়টাকেই আমরা খুব গুরুত্ব সহকারে আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে প্রায় 2 লক্ষ ডোজের মতো অ্যানথ্রাক্স ভ্যাকসিন ওই আক্রান্ত এলাকার অন্য যে গবাদি পশুগুলো আছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে প্রয়োগ করেছি। আমরা টার্গেট করেছি যে এই পুরো এলাকাটায় আমরা কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনবো। অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া যা প্রকৃতিতে বেঁচে থাকে 70 থেকে 100 বছর। এটি ব্যাপকভাবে ছড়ালে তা হতে পারে বিপদের কারণ। নতুন একটা জায়গা হিসাবে কিছুটা তো কিছুটা আতঙ্কিত মানুষ, কারণ ওনারা এই বিষয়টা দেখেন নাই। আমাদের এই প্র্যাকটিসটার জন্যই আমরা কিন্তু অ্যানথ্রাক্সে আক্রান্ত হই। কোনো পশু ছাগল হোক বা গরু হোক অসুস্থ হলে ওটাকে কেটে বিক্রি করা হয় কিংবা নিজেদের মধ্যে মাংস বিতরণ করা হয়। এই প্র্যাকটিসটা থেকে দূরে থাকতে হবে। 1980 সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হয় অ্যানথ্রাক্স। এ পর্যন্ত ছড়িয়েছে 16 জেলায়। উত্তরাঞ্চলে এবারই প্রথম শনাক্ত হয়েছে এই রোগ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের খুলশী থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতকে আটকে রেখে হেনস্থা এবং মারধর করেছেন ডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ঠিক কি কারণে সহকর্মী জোবায়েদকে হেনস্থা করলো পুলিশ? তার অবস্থা এখন কেমন আছে এবং সংশ্লিষ্টরা কি বলছেন? লোপা, আজকে সকালের দিকে অর্থাৎ গতকাল রাতে ডিসি কনভেনশন সেন্টারে যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনায় পুলিশ গুলি করে 2 জনকে আহত করেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের ফলো আপ জানার জন্যই কিন্তু সকালে চট্টগ্রামের খুলশী থানায় সংবাদ সংগ্রহে আসে আমাদের সহকর্মী জোবায়েদ। সেই সময়টিতে তার সাথে এখানে যে ডিসি উপস্থিত ছিলেন তার সাথে বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডার মূল কারণটা হচ্ছে তার কাছে জানতে চাওয়া হয় থানায় প্রবেশের পারমিশন তাকে কে দিয়েছে। সেই জায়গাটিতে আমরা যখন জোবায়েদ কথা বলে যে থানায় ঢোকার পারমিশন আমরা কার কাছ থেকে নিব, এমন কেউ কি থানায় আছে, আমরা তার সাথে কথা বলতে চাই, এইটা বলার পরপরই তাকে ধরে ভিতরে নিয়ে গিয়ে ডিসি তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে এবং তাকে অকথ্য
শক্ত ভাষায় গালাগালি করতে থাকে এবং এর পরপরই আমরা দেখছি যে এই ঘটনাটা যখন জানাজানি হয় তাকে আটকে রাখে এবং তার মোবাইল ফোনটা পর্যন্ত তাদের হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে আমরা যখন এই ঘটনাটা জানতে পারি আমাদের ভিডিও জার্নালিস্ট লিমনের মাধ্যমে, তখন আমরা যখন জুবাইদের মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করি তখন সেই ফোনটি বারবার রিসিভ করছিল থানার ওসি। এইটাই বোঝা যায় যে তাকে আটক রাখা হয়েছিল এবং এই যে আটক রাখার পর যখন ঘটনাটা নিয়ে আমাদের সাংবাদিক যে নেতৃবৃন্দরা রয়েছেন, বিভিন্ন টেলিভিশনের সংবাদকর্মীরা রয়েছেন, তারা যখন থানায় আসতে শুরু করেন এর আসার আগেই কিন্তু তাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরপরই ঘটনাটি তারা নতুন জানায় যে এমন কিছুই ঘটেনি, তবে তার শরীরের বিভিন্ন অংশে আমরা আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো 20% বাড়ি ভাড়া সহ 4টি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষকদের জোট। তাদের দাবি বিবেচনায় নিয়ে এবার 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচির সাথে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি হচ্ছে 30% বাড়ি ভাড়া, তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, তার সাথে সাথে আমাদের শতভাগ উৎসব বোনাস দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণী কক্ষ তালা দেওয়া হবে। রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বঞ্চিত প্রার্থীরা বলেন 60,000-এর বেশি শূন্য পদ থাকার পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসি। দাবি জানান 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 18,65,000 প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন 57,213 জন। এর মধ্যে 41,000 জনকে সুপারিশ করা হলেও বাকি 16,213 জন বাদ পড়েন। মৌখিকভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা তো মৌখিকভাবে তো অনেক কথা অনেক সময় শুনি, এটা তো কোনো ডকুমেন্টস থাকে না। আমরা এবার চাই একটু জাস্ট ডকুমেন্টসের আলোকে যাতে আমাদের একটা কথা তারা বলে। আমরা সামাজিকভাবে সবাই অবহেলার শিকার। এখানে 16,212 জন আমরা মানে প্রার্থী। সার্টিফিকেটের মেয়াদ যেখানে আছে 3 বছর, সেখানে আপনারা 3 মাসের মাথায় কেমন করে 18তম সার্টিফিকেট আপনারা বাতিল করতে চাচ্ছেন? আজকে আমাকে এই বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে কেন? আজকে আমার কলেজে থাকার কথা, বাচ্চাদেরকে স্টুডেন্টকে পড়ানোর কথা। ইসরায়েলের সাথে ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে নরওয়েতে। ফিলিস্তিনে গণহত্যাকারী ইসরায়েলকে ফুটবল বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পুলিশি বাধার মুখে শুরু হয় তুমুল সংঘর্ষ। বাইরে বিক্ষোভের পাশাপাশি মাঠেও নরওয়ের কাছে বিধ্বস্ত হয়েছে ইসরায়েল, খেয়েছে 5টি গোল। নরওয়ের রাজপথ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে এই প্রতিবাদের ঢেউ। ফিলিস্তিনের পতাকা ও মশাল হাতে মিছিলে নামে হাজারো মানুষ। এ সময় অনেকের পরনে ছিল ফিলিস্তিনের জাতীয় দলের জার্সি। বিক্ষোভকারীদের দাবি, ফুটবল বিশ্বকাপ খেলার অধিকার নেই তেল আবিবের। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং উয়েফা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা। বিশ্বকে জানাতে চাই আমরা কোনোভাবে ইসরায়েলকে সমর্থন করি না। যে রাষ্ট্র গণহত্যা করতে পারে তাদের আন্তর্জাতিক ফুটবল খেলার অধিকার থাকতে পারে না। এটা একটা বিপর্যয়। আমি লজ্জিত। এত মানুষ যখন অন্যায়ভাবে মারা যাচ্ছে তখন আমাদের আওয়াজ তোলা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি নরওয়ের ফুটবল দল বা ক্রীড়া বিভাগের ইসরায়েলের অংশগ্রহণে সমর্থন দেয়া উচিত না। স্টেডিয়ামের চারিদিকে আগে থেকেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তীতে বিক্ষোভকারীদের রুখতে সেনা মোতায়েনও করে নরওয়ে প্রশাসন। এরপরও দমানো যায়নি আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে।
বাইরে তো জনতার তোপের মুখে পড়েছেই, খেলার মাঠেও 5 গোল খেয়ে ধরাশায়ী হয়েছে ইসরায়েল। এবারই প্রথম নয়, ইসরায়েলের অংশগ্রহণ ঘিরে গত 2 বছর ধরে একাধিকবার জনরোষ সহিংসতা ছড়িয়েছে বিভিন্ন দেশে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।